চট্টগ্রাম সিটি কর্পোরেশন হাতিপুর স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং নিয়মিত ভাষায় পাঠ অনুশীলন করছো। আমাদের আজকের আলোচনার বিষয় সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের বানানের ক্ষেত্রে সত্য বিধান বা মধ্যাহ্ন এ নিয়ম সম্পর্কে আলোচনা। এর আগে আমরা আলোচনা করেছিলাম নত্ব বিধান, অর্থাৎ কোথায় মূর্ধন্য নয়ের ব্যবহার হবে সেই বিষয়ে আলোচনা করেছিলাম। আসা যাক, নত্ব বিধান কি সে সম্পর্কে আমরা জানি, সত্য বিধান কি সে সম্পর্কে আমরা জানি। নত্ব বিধান যেমন তৎসম শব্দে বা সংস্কৃত শব্দের কেবলমাত্র সংস্কৃত শব্দের কোথায় যে মধ্যাহ্ন নয়ের ব্যবহার, আর এর ক্ষেত্রে সত্য বিধানের ক্ষেত্রে কেবল তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ কোথায় আমরা মধ্যাহ্ন ব্যবহার করব সে বিষয় সম্পর্কে আলোচনা। অর্থাৎ তৎসম শব্দে মধ্যাহ্ন যে ব্যবহার সেটি হচ্ছে মূলত সত্য বিধান। তৎসম বা সংস্কৃত শব্দে মধ্যাহ্ন এর যে ব্যবহার সেটাই হচ্ছে মূলত সত্য বিধান। এখন কোথায় কোথায় আমরা দন্ত এর পরিবর্তে মূর্ধন্য ব্যবহার করব সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম নিয়ম, রি বা রিকারের পরে মূর্ধন্য হয়। রি বা রিকারের পরে মূর্ধন্য হয়। আমরা একটু খেয়াল করি বোর্ডের দিকে। রি বা রিকারের পরে মূর্ধন্য তো দন্তস্ব না হয়ে মূর্ধন্য হয়। উদাহরণ, ঋষি, ঋষি, তারপরে কৃষি, কৃষি, তৃষ্ণা, তৃষা। এই শব্দগুলো যদি আমরা খেয়াল করি, এখানে আছে প্রথমে রি আছে, এখানে রিকার আছে, এখানে রিকার আছে, এখানেও রিকার আছে। আমাদের কথা ছিল রি বা রিকারের পরে মূর্ধন্য এর ব্যবহার হয়। আমরা উদাহরণ দেখতে পাচ্ছি, এখানে রিকারের পরে মূর্ধন্য, এখানে রি এর পরে মূর্ধন্য, রিকারের পরে মূর্ধন্য, এখানে ত রিকারের পরে মূর্ধন্য, আর এখানেও ঠিক ত রিকারের পরে মূর্ধন্য এর ব্যবহার। এরপরে আসা যাক, এরপরে সূত্র হচ্ছে রেপ এর পরে মূর্ধন্য এর ব্যবহার। রেপ এর পরে মূর্ধন্য এর ব্যবহার সম্পর্কে আলোচনা। রেফ এর পরে মূর্ধন্য ব্যবহার হয়। উদাহরণ, আকর্ষণ, বিকর্ষণ, চিকিৎসা, চিকিৎসা, বর্ষণ, ঘর্ষণ। আমরা খেয়াল করি, বলা হচ্ছিল রেপ এর পরে মূর্ধন্য স এর ব্যবহার হয়। তাহলে
উদাহরণ দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই ক এর পরে, রেফটা মূলত হচ্ছে কি ক এর পরে, ক এর পরে মূর্ধন্য স, সরি ক এর পরে মূর্ধন্য স হয় বিকর্ষ। এখানে রেফের পরে, এখানে রেফ দেখা যাচ্ছে, এখানে রেফ দেখা যাচ্ছে, এখানেও আমরা রেফ দেখতে পাচ্ছি, রেফ রেফ, এবং রেফের পরে প্রত্যেক জায়গায় মূর্ধন্য স, মূর্ধন্য স, এখানেও দেখা যাচ্ছে মূর্ধন্য স, এখানে মূর্ধন্য স, এখানেও মূর্ধন্য স। তো আমাদের সূত্র ছিল এরকম যে রেফের পরে মূর্ধন্য স এর ব্যবহার হয় কোথায়? কেবলমাত্র তৎসম শব্দের বানানের ক্ষেত্রে, দন্তস্ব না হয়ে এইরকম মূর্ধন্য স হয়। এরপরে আসা যাক আর কোথায় মূর্ধন্য স এর ব্যবহার হয়। ট এবং ঠ এর আগে, ট এবং ঠ এর আগে যুক্ত ব্যঞ্জনে মূর্ধন্য স হয়। ট এবং ঠ এর আগে যুক্ত ব্যঞ্জনে মূর্ধন্য স হয়। ট এবং ঠ এর আগে মূর্ধন্য স হয়। ট ও ঠ এর পূর্বে মূর্ধন্য স হয়। উদাহরণ কষ্ট, কাষ্ঠ, সৃষ্ট, দৃষ্ট, নষ্ট। এখানে উদাহরণ দেখা যাচ্ছে কষ্ট, কাষ্ঠ, সৃষ্ট, ধৃষ্ট, নষ্ট। এখানে প্রত্যেক জায়গায়, এখানে ট, ট এর আগে মূর্ধন্য স, এখানে ঠ, ঠ এর আগে মূর্ধন্য স, এখানে ট, ট এর সাথে যুক্ত মূর্ধন্য স, এখানে ট, ট এর সাথে যুক্ত মূর্ধন্য স, এখানেও একইভাবে ট এর সাথে যুক্ত মূর্ধন্য স। তাহলে আমাদের সূত্র ছিল এরকম যে ট ও ঠ এর পরে যুক্ত দন্তস্ব না হয়ে, ট ও ঠ এর সাথে দন্তস্ব যুক্ত না হয়ে মূর্ধন্য স যুক্ত হয়। এরপরে পরের সূত্র হচ্ছে ইকারান্ত এবং উকারান্ত উপসর্গের সাথে মূর্ধন্য স হয়। ইকারান্ত ও উকারান্ত উপসর্গের সাথে মূর্ধন্য স হয়। ইকারান্ত আমরা উদাহরণ দিলে বুঝতে পারবো জিনিসটা কি। যেমন অভিষেক, অভিষেক, অনুষঙ্গ, 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 অভিষিক্ত, অভিষিক্ত। এরকম অনুষ্ঠান, আমরা এখানে একটু লক্ষ্য করলেই দেখব অভিষেক, অভি এটার সাথে ইকার আছে, এটার সাথে
ই কার যুক্ত আছে, অভি। যেমন অভি লিখতে গিয়ে আমরা কিভাবে লিখি, অভি। তাহলে এই ভয়ের সাথে ই কার যুক্ত আছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই ই কারের পরে বলছিলাম আমরা কি মূর্ধন্য স হয়। এরপরে বলছিলাম উ কারের পরে মূর্ধন্য স হয়। যেমন আমরা অনুষঙ্গ লিখলাম, অনুষঙ্গ লিখতে গিয়ে আমরা প্রথমে লিখলাম অনু, এটার সাথে হ্রস্ব উকার যুক্ত আছে, এখানে হ্রস্ব উকার যুক্ত আছে। তাহলে উকারান্ত, উপসর্গের পরে উকারান্ত, উ এর পরে মূর্ধন্য স। এরপরে অভিষেক, এখানে অভি আছে, অভি এর পরে মূর্ধন্য স। এরপরে দেখা যাচ্ছে অনু, এরপরে অনু এর সাথে হ্রস্ব উকার আছে, অনু এর সাথে হ্রস্ব উকার আছে। তাহলে হ্রস্ব উকারের পরে মূর্ধন্য স ব্যবহৃত হবে। এরপর আমরা আলোচনা করব সন্ধিতে বিসর্গযুক্ত ইকার বা উকারের পরে, সন্ধিতে বিসর্গযুক্ত ইকার বা উকারের পরে ক, খ, ফ, প এর যে কোনো একটি থাকলে বিসর্গ স্থানে মূর্ধন্য স হয়। সন্ধিতে বিসর্গযুক্ত ইকার বা উকারের পরে ক, খ, ফ, ফ ইত্যাদি থাকলে বিসর্গ স্থানে মূর্ধন্য স হয়। যেমন আমরা বলতে পারি নিষ্প্র, নিষ্প্র, নিষ্কর, নিষ্কর, দুষ্কর, নিষ্প্র, নিষ্কর, দুষ্কর। এখানে আমরা দেখতে পাচ্ছি চতুষ্পদ, আরেকটা উদাহরণ চতুষ্পদ। তাহলে নিষ্প্রব, নিষ্কর, দুষ্কর, চতুষ্পদ। তাহলে ব্যাপারটা ছিল নিষ্প্রব এরকম নি যোগ প্রব। তাহলে এখানে এরকম যদি হয়ে থাকে আমরা দেখতে পাচ্ছি এখানে নি এর সাথে বিসর্গ আছে, নি এর সাথে বিসর্গ এবং এর পরে থাকতে হবে ক, খ, ক, ফ। আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে ফ আছে। সুতরাং এটা সূত্র অনুযায়ী অর্থাৎ বিসর্গযুক্ত ই কারের পরে ফ থাকলে মূর্ধন্য স হয়, নিষ্প্রব। এরপর আসা যাক নিষ্কর কিভাবে বিশ্লেষণ করব। নিষ্কর এরকম নি যোগ কর, নিষ্কর, নিষ্কর। সূত্র ছিল বিসর্গযুক্ত নয়ের পরে, বিসর্গযুক্ত নয়ের পরে মূর্ধন্য স হয়। বিসর্গযুক্ত আমরা দেখতে পাচ্ছি এখানে নরসিকার নি এবং তার সাথে বিসর্গ আছে, তার সাথে বিসর্গ আছে এবং বিসর্গের স্থানে আমরা মূর্ধন্য স ব্যবহার করলাম, বিসর্গের স্থানে মূর্ধন্য স ব্যবহার করলাম। এরপরে সূত্র আছে দুষ্কর, দুষ্কর ছিল এরকম দু যোগ কর সমান দুষ্কর, দুষ্কর। আমাদের সূত্রটা ছিল এরকম বিসর্গযুক্ত উকারের পরে, বিসর্গযুক্ত উকারের পরে বিসর্গ স্থানে মূর্ধন্য স-এর ব্যবহার। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দ রস্যকার ছিল এবং তার সাথে বিসর্গ ছিল এবং যে শব্দটা গঠিত হলো সেখানে বিসর্গ স্থানে আমরা মূর্ধন্য স-এর ব্যবহার করলাম। তাহলে এরপরে শব্দ আছে চতুষ্পদ। একইভাবে এখানে চতু ছিল, চতু,
চতুর যোগ পদ, চতুষ্পদ ছিল, শব্দটা এরকম ছিল। তাহলে উকার যুক্ত বিসর্গ, উকার যুক্ত বিসর্গের পরে যদি কি থাকে, ক থাকে, খ থাকে, প থাকে, ফ থাকে, এখানে আমরা দেখতে পাচ্ছি প আছে, এবং সেই হিসেবে বিসর্গের স্থানে মূর্ধন্য ষ এর ব্যবহার হলো। এরপরে আসা যাক আরেকটা নিয়ম, সম্ভাষণ সূচক শব্দে, সম্ভাষণ সূচক শব্দে একার থাকলে, সম্ভাষণ সূচক শব্দে একার থাকলে সেখানে দন্তস্ব না হয়ে মূর্ধন্য ষ হবে। একারের পর মূর্ধন্য ষ হবে, দন্তস্ব না হয়ে মূর্ধন্য ষ হবে। যেমন কল্যাণীয়েষু, কল্যাণীয়েষু, স্নেহাস্পদেষু, শ্রদ্ধাস্পদেষু, সৃজনেষু, সৃজনেষু। তাহলে এই শব্দগুলো যদি আমরা খেয়াল করি, আমাদের কথা ছিল এরকম, সম্ভাষণ সূচক শব্দ, কাউকে সম্ভাষণ করা, সেরকম শব্দের ক্ষেত্রে, সেরকম শব্দের ক্ষেত্রে যদি একার থাকে, একারের পরে মূর্ধন্য ষ এর ব্যবহার হয়। আমরা একটু বিশ্লেষণ করলে দেখবো এখানে, যেমন কল্যাণীয়েষু, কল্যাণীয়েষু, এখানে অন্তস্থিতের সাথে একার ছিল এবং এটা সম্ভাষণ সূচক শব্দ, একার হওয়ার কারণে আমরা এখানে মূর্ধন্য ষ এর ব্যবহার করলাম। স্নেহাস্পদেষু, স্নেহাস্পদের দয়ের সাথে একার যুক্ত আছে এবং এরপরেই আমরা মূর্ধন্য ষ এর ব্যবহার দেখতে পাই। শ্রদ্ধাস্পদেষু, এখানে দয়ের সাথে একার যুক্ত আছে এবং তারপরে আমরা মূর্ধন্য ষ এর ব্যবহার দেখতে পাই। সৃজনেষু, এখানে দন্তনয়ের সাথে একার যুক্ত আছে এবং ঠিক একারের পরেই আমরা মূর্ধন্য ষ এর ব্যবহার দেখি। তাহলে আমাদের সূত্রটা ছিল, সম্ভাষণ সূচক শব্দে যদি একার থাকে, একারের সাথে একারের পরেই মূর্ধন্য ষ এর ব্যবহার করতে হয়। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, কৃষ শব্দ, কৃষ থেকে উদ্ভূত কোন শব্দ, কৃষ থেকে উদ্ভূত শব্দের ক্ষেত্রে তালিবস্য ষ এর ব্যবহার হবে। কৃষ থেকে উদ্ভূত, যেমন কৃষ, এই কৃষ ধাতু থেকে উদ্ভূত যে কোনো শব্দ তালিবস্য হবে। আমরা একটু খেয়াল করে দেখি, যেমন কৃষকায়, কৃষকায়, এখানে আমরা মূর্ধন্য ষ ব্যবহার না করে তালিবস্য এর ব্যবহার দেখতে পাচ্ছি, কারণ এটা কৃষ ধাতু থেকে উৎপন্ন। কৃষাণু, এখানেও কৃষ শব্দটা আছে, এই শব্দটা কৃষ ধাতু থেকে আগত বা উৎপন্ন, সুতরাং এই ক্ষেত্রেও মূর্ধন্য ষ না হয়ে তালিবস্য এর ব্যবহার হবে। এরপর আসা যাক, কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য ষ এর ব্যবহার হয়, কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য ষ এর ব্যবহার হয়। অভিলাষ, দূষণ, ভাষণ, বিষয়। অভিলাষ,
দূষণ, ভাষণ, অভিলাষ, দূষণ, ভাষণ, বিষয়, শেষ, বিষয় শেষ। এই জাতীয় কতগুলো শব্দ আছে, এমন কতগুলো শব্দ আছে যেগুলো সবসময়ই মূর্ধন্যস্বরে ব্যবহার করতে হয়। এগুলোতে সবসময় মূর্ধন্যস্বরের ব্যবহার করতে হবে। এরপর এমন শব্দ আছে কতগুলো কোথায় কোথায় মূর্ধন্যস্বরের ব্যবহার না হয়ে দন্তস্বরের ব্যবহার হবে। মূর্ধন্যস্বরের ব্যবহার না হয়ে দন্তস্বরের ব্যবহার হবে। যেমন তদ্ভব বা খাঁটি বাংলা শব্দে আমরা মূর্ধন্যস্বর ব্যবহার না করে দন্তস্বরের ব্যবহার করি। তদ্ভব বা খাঁটি বাংলা শব্দে অর্থাৎ যেগুলো সংস্কৃত শব্দ নয় বা তৎসম শব্দ নয়, তৎসম ছিল কিন্তু পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় ব্যবহার হচ্ছে, এরকম শব্দ অর্থাৎ খাঁটি বাংলা বা তদ্ভব শব্দের ক্ষেত্রে আমরা মূর্ধন্যস্বর ব্যবহার না করে দন্তস্বরে ব্যবহার করে থাকি। একটা উদাহরণ হচ্ছে যেমন মিনসে। এই উদাহরণে আমরা মূর্ধন্যস্বর ব্যবহার না করে আমরা দন্তস্বরের ব্যবহার করলাম। মূর্ধন্যস্বরের ব্যবহার না করে দন্তস্বরের ব্যবহার করলাম। সূত্রটা ছিল খাঁটি বাংলা বা তদ্ভব শব্দে, খাঁটি বাংলা বা তদ্ভব শব্দে মূর্ধন্যস্বর ব্যবহার না করে দন্তস্বরের ব্যবহার করতে হয়। এরপরে সূত্র আসা যাক, অ বা আ বর্ণের পরে বিসর্গ থাকলে, অ বা আ বর্ণের পরে বিসর্গ থাকলে, অ বা আ বর্ণের পরে বিসর্গ থাকলে, অতঃপর ক খ প ফ থাকলে সন্ধিতে বিসর্গ স্থানে দন্তস্ব হয়, মূর্ধন্যস্ব হয় না। অ আ বর্ণে বিসর্গ থাকলে, অতঃপর ক খ প প থাকলে সন্ধিতে বিসর্গ স্থানে দন্তস্ব হয়। যেমন নমস্কার, তিরস্কার। নমস্কার, তিরস্কার, তিরস্কার, পুরস্কার, পুরস্কার। এরপরে মনস্কাম, মনস্কার, মনস্কার। এই শব্দগুলো আমরা দেখি, যেমন এখানে ছিল নম, এরকম ছিল নম যোগ কার। তাহলে এখানে নমের সাথে একটা সবসময় একটা অ থাকে, সকল ব্যঞ্জন ধ্বনির সাথে একটা অধ্বনি থাকে। সুতরাং আমরা এখানে দেখি, এখানে ম এর সাথে একটা অ ছিল, ম যোগ অ, এরকম একটা অ ছিল। তো অ এর পরে বলছে যদি বিসর্গ থাকে এবং বিসর্গের পরে ক খ প ফ থাকে, তখন বিসর্গের স্থানে মূর্ধন্যস্ব না হয়ে দন্তস্ব হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি দন্তস্বরের ব্যবহার। এরপরে একইভাবে তীর যোগ কার শব্দটা ছিল এরকম, তো তীর সাথে ছিল অ ছিল, এটার সাথে কি অ ছিল। সুতরাং অ এর পরে বিসর্গ থাকলে সেটা মূর্ধন্যস্ব না হয়ে দন্তস্ব হয়। পুরস্কার একইভাবে পুরস্কার, মনস্কাম ঠিক একইভাবে মন, নয়ের সাথে একটা অ আছে এবং অ এর পরে বিসর্গ থাকায় আমরা এখানে দন্তস্বয়ের পরিবর্তে মূর্ধন্যস্বয়ের পরিবর্তে দন্তস্বয়ের ব্যবহার করলাম। বিদেশি শব্দে সবসময় দন্তস্ব ব্যবহার হয়, বিশেষ করে ইংরেজি শব্দে। বিদেশি শব্দে বিশেষ করে ইংরেজি শব্দের বানানে আমরা মূর্ধন্যস্বয়ের পরিবর্তে দন্তস্বয়ের ব্যবহার করে থাকি। যেমন আগস্ট,
স্টেশন, স্টেশন, স্টুডিও, স্টেডিয়াম। তাহলে এগুলো কতগুলো বিদেশি শব্দ, মূলত ইংরেজি শব্দ। তাহলে এখানে আমাদের কথা ছিল বিদেশি শব্দ, বিশেষ করে ইংরেজি শব্দের দন্তাস্ব ব্যবহার করতে হয়, মূর্ধন্য নয়। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা শব্দ এখানে মূর্ধন্য পরিবর্তে দন্তাস্ব। স্টেশন লিখতে গিয়ে আমরা টয়ের সাথে এখানে দন্তাস্ব এর ব্যবহার, স্টুডিও লিখতে গিয়ে এখানে দন্তাস্ব মূর্ধন্য নয়, স্টেডিয়াম লিখতে গিয়ে আমরা দন্তাস্ব এর ব্যবহার দেখলাম। এরপরে সাত প্রত্যয়ের দন্তস্ব মূর্ধন্য হয় না হয়ে দন্তস্ব হয়ে থাকে। সাত প্রত্যয়যুক্ত শব্দে মূর্ধন্য না হয়ে দন্তস্ব ব্যবহার করতে হয়। যেমন আত্মসাৎ, আত্মসাৎ, ধূলিসাৎ, ধূলিসাৎ, ভূমিসাৎ। তাহলে এখানে প্রত্যেকটা শব্দের সাথে সাত প্রত্যয়যুক্ত আছে, প্রত্যেকটা শব্দের সাথে সাত প্রত্যয়যুক্ত আছে, এবং এখানে সাত প্রত্যয়ের যে দন্তস্ব ছিল সেটা পরিবর্তন না হয়ে, অর্থাৎ মূর্ধন্য না হয়ে সবসময় দন্তস্ব হিসেবে ব্যবহার করতে হয়। সম্ভাষণ সূচক স্ত্রীবাচক শব্দে যদি আ থাকে, এর আগে বলছিলাম সম্ভাষণ শব্দে যদি এক আর থাকে তাহলে বস্যের ব্যবহার করতে হয়, কিন্তু সম্ভাষণ সূচক স্ত্রীবাচক শব্দে যদি আকার থাকে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব, যেমন সেক্ষেত্রে আমরা দন্তস্বয়ের ব্যবহার করব। যেমন কল্যাণী এসু ছিল, এখন আমরা কল্যাণী আসু ব্যবহার করব। কল্যাণী আসু, কল্যাণিয়াসু, মাননীয়াসু, সৃজনীয়াসু, মাননীয়াসু, সৃজনীয়াসু। তাহলে এখানে কল্যাণিয়াসু একটা সম্ভাষণ সূত্র। এরপরে আ ছিল অন্তস্থীয় আকার, এর আগে আমরা একার ব্যবহার করেছিলাম তখন মূর্ধন্যস্ব, কিন্তু এখন আকার ব্যবহারের কারণে এটা দন্তস্ব হিসেবে ব্যবহৃত হলো। মাননীয়াসু, এখানে অন্তস্থীর সাথে আকার এবং তারপরে দন্তস্ব এর ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। সৃজনীয়াসু, অন্তস্থীয়র আগে আছে, পরে আকার এবং এরপর আমরা দন্তস্ব ব্যবহার করলাম। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম তৎসম শব্দের বানানের ক্ষেত্রে। বাংলা ভাষায় আমরা অনেকগুলো তৎসম শব্দ ব্যবহার করে থাকি, অর্থাৎ সংস্কৃত শব্দ যেগুলো বাংলা ভাষায় কোনো পরিবর্তিত না হয়ে হুবহু ব্যবহৃত হচ্ছে, এরকম শব্দের বানানের ক্ষেত্রে যেহেতু আমাদের তালিবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব একাধিক স রয়েছে, এখন আমরা একটু বিভ্রান্ত হই আমরা কোথায় কোন স এর ব্যবহার করব। এক্ষেত্রে এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে তৎসম শব্দের বানানের ক্ষেত্রে কোথায় কোথায় মূর্ধন্যস্ব এর ব্যবহার করতে হয়। মূলত মূর্ধন্যস্বের ব্যবহার হয় মূলত তৎসম শব্দে, এবং কিছু শব্দ আছে স্বভাবতই কোনো নিয়ম ছাড়াই মূর্ধন্যস্বের ব্যবহার করতে হয়। আশা করি এই আলোচনার মাধ্যমে আমরা মূর্ধন্যস্বের ব্যবহার সম্পর্কে মোটামুটি একটা ধারণা লাভ করতে পেরেছি। আজকের পাঠ এই পর্যন্ত। সুস্থ থাকো, ভালো থাকো, এ বলে আজকের ক্লাস শেষ করলাম।